যখন 5 বছর বয়স তখন আমাকে গান শেখানো শুরু করে। আমার যেটা প্রথম ভালো লাগার গান সেটা হচ্ছে সাত ভাই চম্পা। ইংরেজি গানটা তুমি কিভাবে শুরু করলে? ইংরেজি গানের প্রতি আকৃষ্ট কিভাবে হলে? লাইভ হবে, সেই লাইভে গান গাইতে টিউশনি করে পয়সা জমিয়ে সেখান থেকেই গিটারটা আমার কেনা। অনেকটা সময় ধরে কল্যাণ সেন বড়ার কাছে গান শিখতাম। পাহাড়ে যাচ্ছি, অঞ্জন দত্তের গান চলছে, কোথাও সমুদ্রে এমনি রাস্তা দিয়ে যাচ্ছি, অঞ্জন দত্তের গান চলছে। তো এমন ভাবেই গানগুলো লেখা, সেটা মানে আমাদের সবারই বেশ ভালো লাগে আর কি। তো আমরা দুজন মিলে প্রোগ্রাম করছি, হঠাৎ বলছে ব্রেকআপ সং গাও, মানে সবাই নাচবে নাকি সেই গানে। তো আমি নিজে চাকরি তার সাথে গান, আমি টিসিএস এ মানে 4.5 বছর কাজ করেছি, সেটার সাথে সাথে আমি গানটা করি। তো লিরিক্স আমি ভুলে যাই। তুই বলে সব পৃথিবীর সবকিছু খেয়ে ফেললি, এখন বলছিস হাসাই দিন খাস না, মানে এটার কারণ কি? তো মিট করে হেসে বললো, দাদা এটা আমি সুরটা দিয়েছি। নমস্কার, আমি প্রিয়ঙ্কর দাশগুপ্ত। আরেকবার এসে গিয়েছি গান পিয়নের পডকাস্ট অনুষ্ঠান গান পাগলে। আজকে আমাদের সাথে আছেন অতিথি শিল্পী শ্রীমতী অঙ্কিতা মিত্র। অঙ্কিতা, আমরা আজকে অনেক গল্প করব, গল্পের ফাঁকে ফাঁকে অঙ্কিতা আমাদের গানও শোনাবে। আজকে অঙ্কিতাকে আমি প্রথম প্রশ্ন করি। অঙ্কিতা, একটু আগে আমরা যেরকম আলোচনা করছিলাম, তোমার এই যাত্রাটা ছেলেবেলা থেকে এই গানের প্রতি যে ঝোঁক, এই জায়গাটা কিভাবে তৈরি হলো, তুমি যদি একটু বলো আমাদের। প্রথমে আমার বাবা এবং দিদা দুজনে মিলে, আমার যখন 5 বছর বয়স তখন আমাকে গান শেখানো শুরু করে। এবার যেটা হতো, মানে তখন আর কি ইচ্ছে হতো যত এই হিন্দি গানে একটু গান গাইবো আর নাচবো, এরকম একটা মনোভাব ছিল। কিন্তু বাবা আর দিদা আমাকে জোর করে ওই ক্লাসিক্যাল, যত মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর কি, সেটাই শেখাতো। তো সেটা তখন খানিকটা জোর করেই বলতে পারো। তারপর আস্তে আস্তে যেটা হলো, একটা পয়েন্ট অফ টাইমের পর, মানে সেটা আমি আমাদের কথাবার্তায় আরও বলবো, আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তারপর আমি গানের তরফে, মানে গানের দিকে ইনক্লাইন্ড হওয়ার থেকেও বেশি যেটা হলো, গান কোথাও একটা গিয়ে আমাকে টানলো আর কি। তো এটাই হচ্ছে মানে ছোটবেলায় তুমি যদি মনে করে বলতে পারো, এমন কোনো গান আছে যেটা শুনে তোমার মনে হয়েছিল, বা গান ব্যাপারটা তো বেশ এই গানগুলো করা যেতে পারে, সেটা নার্সারি রাইমও হতে পারে, আমরা ওভাবেই তো প্রভাবিত হই সুর এবং কথার মাধ্যমে, যেরকম ছেলেবেলায় আমাদের হয়। তোমার কি এরকম কোনো গানের কথা মনে পড়ে? আমার তখন মানে আমার বাবা একদমই ওই রবীন্দ্রসঙ্গীত বা লতা মঙ্গেশকরের, মানে সেই সময়কার যে গান, আমার যেটা প্রথম ভালো লাগার গান সেটা হচ্ছে সাত ভাই চম্পা। সেটা আমার ভালো লাগতো। এবার প্রথম জীবনে গান শেখা হচ্ছে আলো আমার আলো গো, এটা বিভিন্ন বাঙালি ঘরেই আমরা দেখে থাকি। এই আলো আমার আলো গো, আমরা সবাই রাজা, এগুলো দিয়ে শুরু হয়। আমার প্রথমটা হচ্ছে আলো আমার আলো গো, কিন্তু ভালো লাগা হচ্ছে সাত ভাই চম্পা। আমরা নতুন যৌবনেরই দুধ, একদম এগুলো পেটেন্ট আমাদের বাঙালি ঘরের যে গান। একদম। তা আমি তোমার সাথে কথা বলে যেটা দেখছিলাম, বা আমি তোমার পেজও ফলো করি, যেটা দেখছিলাম যে তুমি ইংরেজি গানটা খুব ভালো গাও আর কি। আর ইংরেজি গানটা আমারও একটা খুব প্রিয় জনার। তো ইংরেজি গানটা তুমি কিভাবে শুরু করলে? ইংরেজি গানের প্রতি আকৃষ্ট কিভাবে হলে? আমার শুরুটা হয় হচ্ছে ক্লাস 9-এ। তো চারিপাশে দেখছি বন্ধু বান্ধবরা, আমি তো শুনছি ওইদিকে সাত ভাই চম্পা, পামাগারেসা, এইগুলো শুনছি, এটা বাড়ির আবহতে একদম। আর তাছাড়া যেগুলো ভালো লাগছে সেগুলো হচ্ছে ওই বিভিন্ন শাহরুখ খানের সিনেমা আসছে, শাহরুখ খান আমার ফেভারিট অ্যাক্টর, সেখান থেকে সেই যত রকমের গান হয় সেগুলো নিজে নিজে তুলছি আর কি। কিন্তু ইংলিশ গানটা একেবারেই ছোটবেলা থেকে, মানে স্কুলে আমি যেহেতু ডায়াসেশনে পড়তাম, স্কুলে যে মানে কনভেন্ট স্কুলের যে বেসিক গান আর কি, সেইগুলো করাতো, সেইগুলো হতো আমাদের। সেটা ছাড়া আমি আর কোনো ইংরেজি গান শুনতাম না। এবার 9-10-এ আমি যখন এই সময়টাতে যখন রয়েছি, তখন আমার আশেপাশে কিছু বন্ধু এই টেলর সুইফটের গান শুনছে, কেউ জাস্টিন বিবারের গান শুনছে। তোমাদের সময় সেগুলোই কন্টেম্পোরারি, একদম পপ সং আর কি, তখন ওইটাই চলছে। তো সেই থেকে আমার শোনা শুরু। তারপর আমার টেস্টটা একেবারেই মানে বদলে গেছে, কিন্তু ওটা আমার শুরু ইংলিশ গান শোনার, মানে প্রথমটা হচ্ছে ওটাই। বেশ, তুমি একটা কথা আমাকে বলো, আমি পরে আবার এগুলোতে ফিরবো। গান পিয়নের সাথে তোমার আলাপ হলো কি করে?
এই জার্নিটা আমি একবার শুনতে চাইছি তোমার থেকে, মানে গান পিয়নকে তুমি কিভাবে প্রথম শুনলে বা দেখলে এবং তারপরে যোগাযোগ কিভাবে হলো? তো আমি কনসেন্ট্রিক্সে চাকরি করতাম, সেখানে আমার এক দাদা ছিল অমিত দা বলে। তো অমিত দা হঠাৎ একদিন আমাকে বললো যে একটা আমি মিউজিক ভিডিও শুট করব, তুই গান গাইবি, তুই চলে আয়। তো অমিত দা জানতেন যে তুমি গানটা করো? আমরা আমাদের ওই কনসেন্ট্রিক্সে যে রিওয়ার্ডস এন্ড রেকগনিশনের যে প্রোগ্রামগুলো হতো সেগুলোতে আমি মানে পার্টিসিপেট করতাম। তো সেইখান থেকে আর কি অমিত দা জানতে পারে যে আমি গান করি। এবার সেই প্লাস অমিত দা মানে তারপরেও আর কি ফেসবুকে দেখেছে যে আমি টুকটাক আর কি এদিক ওদিক গান করছি। তো সেইখান থেকে অমিত দা বললো যে তুই আয়, এরকম তো তুই গাইবি। তো ওখানে গিয়ে আমার স্যামুয়েল দার সাথে আলাপ হলো, সোমনাথ দা। তো স্যামুয়েল দা গিটারটা বাজালো, আমি ভোকালটা গাইলাম, আমরা একসাথে ভিডিও শুট করলাম। এই স্যামুয়েল দা একদিন হঠাৎ আমাকে ফোন করে বলে যে একজন এরকম বিপ্রদা এবং কনাদ দা গান পিয়ন বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ওরা রয়েছে, ওদের সাথে দেখা কর। একদম। তো সেইখান থেকেই আমার গান পিয়নের সাথে আলাপ, ওইখান থেকেই শুরু। তো তুমি প্রাথমিকভাবে যেটা আমরা একটু আগে নিজেদের মধ্যে আলোচনা থেকে বেরিয়ে আসছিল যে ওই সময়টা তোমরা প্রচুর ইন হাউস মানে রিমোটে বসে অনেক প্রোগ্রাম করেছো ওই কোভিড এর সময়টা। সেই সময় তোমরা দল বেঁধে নানা রকম ভাবে এই একটা সবাইকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছো, সেই অভিজ্ঞতাটা কিছুটা যদি শেয়ার করো। ওই সময়টা মানে কারণ ওই সময় এভরিওয়ান ওয়াজ ভেরি ডাল, ডিমোটিভেটেড, এবং কারোরই মন ভালো লাগছে না, আশেপাশে দুঃসংবাদ আসছে, কেউ কোথাও চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে। এরকম একটা আবহাওয়াতে কিছু গান করে যদি খানিকটা লিফট আপ করা যায়, মুডটা মোটিভেট করা যায় মানুষের, সেটা তোমরা কিভাবে করেছিলে? তো আমাকে বিপ্রদা কন্ট্যাক্ট করে বলে সেই সময়, বরং মানে বিপ্রদা কন্ট্যাক্ট করে বলে যে একটা এরকম মানে সপ্তাহে একবার করে সিঙ্গার, এক একজন সিঙ্গার আর কি প্রতিজনের আলাদা আলাদা স্লট থাকবে। আমার যেমন শুরুটা বোধহয় যতদূর মনে পড়ছে বৃহস্পতিবার করে ছিল, একটা ওই রকম 8 ঘন্টার স্লট, লাইভ হবে, সেই লাইভে গান গাইবে। তো সেইটা দিয়ে আর কি একটা আইডিয়া আর কি ওটাই হয় যে 4-5টা মতো গান মোটামুটি একটা রেডি করে ইন্টারঅ্যাক্ট করে গানটা গাইবে। এইবার এইটা আমরা তারপরে মানে এটা এক্সিকিউট করলাম। এইটার থ্রু দিয়ে আমার যেটা হলো, কোভিডের সময় পুরোটা বাড়িতে বসে রয়েছি। হ্যাঁ, তখন আমি যেই চাকরিটা করি সেটা আমার অনলাইনে সেটা চলছে। তার পাশাপাশি এইটাতে যেটা হলো, 1 নম্বর আমার গিটারটা আমি নিজে মানে সেলফ আর কি ইমপ্রুভ করলাম, এটা 1 নম্বর। তোমাকে আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, গিটার শেখা তুমি কবে চালু করলে? গিটার শেখা আমি চালু করেছিলাম ওই কলেজের সময় 2015 দিয়ে। আমি ওটাও তোমার মনে হলো যে আমি যে গানগুলো করছি সেগুলো এবার আমি গিটার নিয়ে গাই, এটাই মনে হয়েছে? হ্যাঁ, গিটারটা আমার ছোটবেলা থেকেই মানে একটা মানে এতই শখ যে আমি এরকম ওই ফোনের বাক্স, স্কেল, কাঠের স্কেল, এই দিয়ে আমি গরমের ছুটিতে বসে বসে আমার মনে আছে আমি একটা গিটার বানিয়েছিলাম, গার্ডার দিয়ে নিজের গিটার বানিয়েছিলাম। ওটা কিন্তু সুন্দর আওয়াজ। হ্যাঁ, ওইটা দিয়ে আমি নিজের গিটার বানিয়েছিলাম। বাবা একেবারেই এটার পক্ষে ছিলেন না, মানে একেবারেই নয়। বাবার বক্তব্য ছিল আমি তোকে গিটার কিনে দেবো না, নিজের পয়সায় কিনতে হলে কিনবি। এবং আমি সেটাই করেছিলাম, টিউশনি করে পয়সা জমিয়ে সেখান থেকেই গিটারটা আমার কেনা। বাহ, এবার আমরা ফিরে আসি। হ্যাঁ, ওইটাতে ফিরে আসছি। তো ওখানে আমি নিজের গিটার মানে নিজে আর কি একটু ইমপ্রুভ হলো। তার আগে এরকম না যে গাইতে পারতাম না, কিন্তু কর্ড চেঞ্জ একটু মানে কিছু কিছু জায়গায় থাকতো, তো সেটা লিডের পার্ট প্লাস আমার রিদমটা খুব একটা ভালো ছিল না। তো ওইটাও আস্তে আস্তে আর কি। প্লাস যেটা সবচেয়ে ভালো হলো সেটা হচ্ছে ওইটার থ্রুতে ওই যে প্রতি সপ্তাহে আমার 5টা করে গান গাইতে হবে এবং নতুন নতুন গান, তো সেটাতে আমার প্রচুর গান তোলা হলো। তো এইটা একটা মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স ছিল এবং খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। তুমি কোনোদিনও ভেবেছো যে তুমি গান লিখবে বা সুর দেবে, কম্পোজ করবে? এই যাত্রায় তোমার তুমি কি বলবে এই পার্টটা নিয়ে? এই পার্টটা নিয়ে হচ্ছে আমি শুরুতে মানে আমি একটা মানে অনেকটা সময় ধরে কল্যাণ সেন বড়দার কাছে গান শিখতাম। তো উনি আমাকে বিভিন্ন, শুধু আমাকে না, এরকম অনেক বাচ্চাকে মিলে আর কি, যখন কোনো বাচ্চাদের কোরাস কোথাও দরকার হতো উনি আমাদের নিয়ে যেতেন স্টুডিওতে রেকর্ডিং করাতে। এইটা করাতে মানে করানোর সময় আমি মানে একটা আমাদের ছিল এরকম বিভিন্ন ছড়া, মানে অ থেকে চন্দ্রবিন্দু অবধি
চারটে চারটে লাইনের এক একটা ছড়া, সেই ছড়াগুলো লেখা এবং তার সুর দেওয়া হতো। তো সেইটা এবার ধরুন উনি কিছু কিছু সুর দিলেন, আর আমরা বাচ্চারা বসে বসে মাঝে মাঝে সুর দিয়ে দিতাম। তো সেইটা করতে গিয়ে আমি দেখলাম যে আমি সুর দেওয়ার কাজটা আমি পারি। আর আরেকটা আমি এরকম একটা শো এর নামটা আমার মনে পড়ছে না, সেই শোটাতে একটা এরকম রাউন্ড ছিল যে অডিয়েন্স যারা পার্টিসিপেট করছে বাচ্চারা, তারা এরকম কথাও 4টে লাইন বা 6টা লাইন দেবে এবং সুরটাও দেবে। তো সেইখান থেকে আমি জানতে পারলাম যে সুর দেওয়ার কাজটা মানে ওটা আমি পারি এবং ভালো লাগে। পরবর্তীকালে যেটা হলো, আমি 2023 থেকে 2024 অবধি এখনো যুক্ত রয়েছি একটা স্টুডিওর সাথে যুক্ত, বিটস্কেপ রেকর্ডস বলে। আমার এক দাদা কৃষাণু দত্ত বলে, ওরই স্টুডিও। তো ওখানে আমি মানে প্রথমে ভোকালসই দিতাম, বাচ্চাদের গান, একদম ওই নার্সারি রাইমস যেগুলো, জ্যাক অ্যান্ড জিল, হুইলস অন দ্য বাস, এই গানগুলো গাইতাম। গাইতে গিয়ে দাদা আমাকে বললো, তুই আমার মনে হয় তুই লিরিক্সগুলো মানে যেগুলো একটু এরকম হয় কি ওদের কপিরাইটে আটকাবে ধরো, তো সেই জন্য একটু ওরা মডিফাই করে লিরিক্সগুলো দেয়। তো আমাকে দাদা বললো যে আমার মনে হয় তুই পারবি এটা করতে। তো ওখান থেকে আস্তে আস্তে হলো, তারপর অরিজিনাল গানের কথা এলো যে সুরটা, লিরিক্সটা হয়তো সেই জ্যাক অ্যান্ড জিল বা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, কিন্তু তার সুরটা আলাদা হবে। তো সেই সুরগুলো দিতে গিয়ে তখন আমি বুঝলাম যে সেই যেটা মানে অত বছর আগে করেছিলাম সেটা এবারে পারছি করতে এবং সেটা আমার কাজে আসছে, ইমপ্লিমেন্ট করা গেল একদম একদম। এবং সেখান থেকে ওই বাচ্চাদের যে লিরিক্সগুলো একেবারে একা নয়, কারণ আমার লিরিক্স মানে আমি একদম ভালো নয় লিরিক্সে, কিন্তু এই বাচ্চাদের যে ছন্দ মিলিয়ে মিলিয়ে যে লিরিক্সগুলো, সেটা আমি এআই এর একটু সাহায্য নিয়ে নিজের মতো করে লিরিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা মানে একটা অন্যদিকে আলোচনাটা চলে যাবে। আমার খুব ইচ্ছে করছে জিজ্ঞেস করতে যে এআই আজকের দিনে এআই একটা খুব বড় জায়গা নিয়ে আছে, এআই কি সত্যি ঠিকমতো সাহায্য করতে পারে এইসব ব্যাপারগুলোতে? এআই কে সাহায্য করানোর জন্য যে পদ্ধতিটা সেটা শিখতে হয়। প্রথমত একটা সবার ভুল ধারণা যে এআই মানুষকে রিপ্লেস করে দেবে, একেবারেই নয়, কোনোদিনও সম্ভব নয়। অ্যাটলিস্ট এই মুহূর্তে আমরা যে স্টেজে আছি, কারণ মানুষ যেই লেভেলে ক্রিয়েট করতে পারে এআই সেটা পারে না, বরং মানুষ ফিড করলে এআই করলো, সেটা আলাদা। এবার এই যে ফিড করছি, তারপর ও আমাকে একটা আউটপুট দিচ্ছে, তার মানে আমি কমেন্টটা ঠিকমতো দিতে না পারলে এআই বোকা। একদম, আমাকে সঠিকভাবে কমেন্টটা দিতে হবে, এআই কে বলতে হবে যে এই প্রোডাক্ট আমি চাইছি, তবেই এআই কে সেটা করতে পারে। একদম, মানে নিজেকে একদম ওই জায়গাটা জানতে হবে, নয়তো এআই একজন চলে এলো, এআই তে বসে পড়লাম, গান বানিয়ে ফেললাম, কখনোই মানে পসিবল নয়। এবং আমি প্রচুর ইন্টারভিউ দেখেছি, বিশেষ করে এআর রহমান এবং সালিম সুলেমানও বলে যে এআই কিন্তু কোনোদিনও রিপ্লেস করতে পারবে না, কিন্তু এআই এর হেল্প নিলে খুব তাড়াতাড়ি জিনিসটা মানে রেগুলেট করা যাবে, পুরো জিনিসটা তাড়াতাড়ি। একদম একদম ঠিক। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, ও যেহেতু গানটা খুবই ভালো করে, অঙ্কিতা, একটা গান শুনি আমরা একটা বাংলা গান শুনি আগে। একদম, একটা বাংলা গান দিয়ে শুরু হোক। একটা বাংলা তাহলে ফোক সং গাইছি। ফোক, হ্যাঁ, ফ্যান্টাস্টিক। তোমার ঘরে বাস করে কারাই মন জানো না, তোমার ঘরে বাস করে কারাই মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারাই মন জানো
দারুণ দারুণ। তো তোমার তো ফোক জনারটা দেখছি খুব মানে ভালোবাসো আর কি, বলতেই তুমি প্রথম ফোক গান করলে। তা তুমি মূলত কোন কোন জনারের গান করো সেটা যদি একবার বলো। এটা তো ফোক একটা শুনলাম, এছাড়াও আর কি কি তোমার যে স্টেজ প্রোগ্রাম করো বা পারফরমেন্স করো সেগুলোতে কি মানে তুমি সাবলীল ভাবে কোনগুলো করতে ভালোবাসো? বাংলায় আমি মানে বাংলায় যদি বলো তাহলে বাংলাতে আমি অঞ্জন দত্তের গান। আচ্ছা, সেটাও একটা শুনবো। অঞ্জন দত্তের গান, অঞ্জন দা আমাদের সকলেরই প্রিয়, সুতরাং ওটা আমরা সবাই গাইতে ভালোবাসি। অঞ্জন দত্ত আমার যে মানে বন্ধুদের যে সার্কেলটা আছে এমনই মানে গানগুলো এমনই ওনার যে পাহাড়ে যাচ্ছি অঞ্জন দত্তের গান চলছে, কোথাও সমুদ্রে এমনি রাস্তা দিয়ে যাচ্ছি অঞ্জন দত্তের গান চলছে। তো এমনভাবেই গানগুলো লেখা, সেটা মানে আমাদের সবারই বেশ ভালো লাগে আর কি। তো অঞ্জন দত্তের গান সবকটা যে গাই তা না, বেশ কয়েকটা আর কি গাই। তারপর জল ফড়িং, তারপর এদিকে আমাদের অনুপম রায়ের কিছু গান, এইগুলো রয়েছে আর কি। এই তুমি আধুনিক কন্টেম্পোরারি বাংলা গান মোটামুটি তুমি সবই গাও, একটু পিছিয়ে গেলে অঞ্জন দার সময় যখন শুরু করেছিল সেই গানগুলো তুমি গাও। বাহ বাহ। আর 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 হিন্দি বা ইংরেজিতে? আমি লাকি আলির গান গাই, আবার শ্রেয়া ঘোষালের গান গাই, আবার এদিকে শানের গান গাই, আবার সোনু নিগমের গানও গাই। তো সব মিলিয়ে মিশিয়ে, ওরকম কোনো পার্টিকুলার কিছু নেই, সবারটাই যারটা যেটা মনে হয়। কিন্তু হ্যাঁ, আমার একটা জিনিস আছে, আমি যেটা শুনলাম যে কোনো গান আমি চেষ্টা করি একটু নিজের মতো করে গাওয়ার। এটা আমার একটা মানে আমি চেষ্টা করি এটা। এটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল তোর সাথে। আচ্ছা, একটা কথা বল, তুই যে প্রোগ্রাম করিস, স্টেজ পারফরম্যান্স করিস, বেশি রিকোয়েস্ট কি ধরনের গানের আসে? বেশি রিকোয়েস্ট ডিপেন্ড করে কিরকম প্রোগ্রাম, ক্রাউড কিরকম সেটার উপর ডিপেন্ড করে। মানে কেউ বললো হয়তো এরকম একটা হয়েছিল গান পিওনেরই একটা প্রোগ্রামে, পুজোর যতদূর মনে পড়ছে একটা পুজোতে প্রোগ্রামে আমাকে বলছে ব্রেকআপ সং গাইতে। মানে ব্রেকআপ সং? হ্যাঁ, একটা গান আছে, একটা বলিউডেরই একটা সিনেমার গান, এ দিল হে মুশকিল বলে সিনেমাটার গান, ঠিক আছে? হঠাৎ কথা নেই বার্তা নেই, আমি ছিলাম আর আমার সাথে আরেকজন ভোকালিস্ট ছিল জ্যোতিষ্ক। তো আমরা দুজন মিলে প্রোগ্রাম করছি, হঠাৎ বলছে ব্রেকআপ সং গাও, মানে সবাই নাচবে নাকি সেই গানে। তো এরকম মানে উদ্ভট। আবার কোনো জায়গায় বলে হোটেল ক্যালিফোর্নিয়া গাও। তো একদম ক্রাউডের উপর এটা ডিপেন্ড করে। আমরা একটা গান, হিন্দি গান শুনবো, কিন্তু তার আগে একবার খুব জেনে নিতে। আচ্ছা শোন না, আমি কখন কাকে তুই বলি কাকে তুমি বলি, তোকে বোধহয় তুমি করে বলছিলাম বোধহয়, নাকি? না, তুইটা বলাটাই বেটার। হ্যাঁ, তুই অনেক ছোট আমার থেকে, তাহলে আমি তুই দিয়ে আমি অনেক বেশি সাবলীল তাতে একদম। তো তুই ইংরেজি গান, আমি যেটা তুই বলছিলি যে ক্লাস 9 এর পর থেকে ইংরেজি, এবং আমি নিজে যেহেতু ইংরেজি গানের খুব ভক্ত, তো তোর গানগুলো আমি ইংরেজি গানগুলো বেশি শুনি আর কি তোর পেজে। তো কি কি গান ইংরেজি তুই গাস বা কি ঘরানার গান গাস ইংরেজিতে? আমি জেনারেলি পপটাই গাই। তো এবার ডিপেন্ড করে, মানে একটু কান্ট্রিও গাই মাঝে মাঝে। হ্যাঁ, তো সেটা ওদিকে বব ডিলান রয়েছে, জন ডেনভারের কিছু কিছু লিভিং অন আ জেট প্লেন, তারপরে কান্ট্রি রোডস, এগুলো একটু একটু কি শোনাবি? আমরা তর্স হইছে আমি হ্যারি বেলাফন্টের যেটা সবাই জানে, জামাইকা ফেয়ারওয়েল, সেটা শোনাতে পারি। ওটা বাংলাটা কি মনে আছে? বাংলাটা আমার মানে তোর ইন প্রগ্রেস, তো মানে তুলছি, কারণ দুটোকে আমি মার্জ করব, সেটা সবাই করে থাকে যেহেতু ইন্সপায়ার্ড। তো ওটা এখনো আমি মানে পুরোপুরি কনফিডেন্ট নই। আচ্ছা ঠিক আছে, তুই ইংরেজি পার্টটা তুমি চাইলে গাইতে পারো। না না, আমি না, তুই কর, আজকে তোর স্টেজ, তুই কর। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica I made a stop, but I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around, I had to leave a little girl in Kingston Town. অসাধারণ অসাধারণ। এই গানগুলো, তোরা তো অনেক ছোট, আমরাও তো বহু ছোট থেকে এই গানগুলো শুনেছি, একটা অ্যানথেমের মতো হয়ে গেছিল একটা সময় এই গানগুলো আর কি, এবং এখনো আমরা খুব চেরিশ করি এই গানগুলো।
তুই একটা কথা বল আমাকে, এই এই যে মিউজিক ইন্ডাস্ট্রি এখন আমাদের, তুই তো কলকাতাতে থেকে কলকাতায় বা কলকাতার আশেপাশে একটু সাবাবসে গিয়ে বা অন্যান্য ডিস্ট্রিক্টে গিয়ে তুই গান করিস, প্রোগ্রাম করিস, এখানে এই মুহূর্তে যদি মিউজিক ইন্ডাস্ট্রির কথা বলা হয়, সেখানে বেড়ে ওঠার জন্য যা যা আনুষাঙ্গিক সাপোর্টস দরকার সেগুলো কি সঠিকভাবে পাস, না সেখানে কোনো একটু ইয়ে আছে, না একটু সেখানে আছে আর কি? হ্যাঁ মানে আছে, কারণ আমি যদি মানে আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো যে ডেফিনেটলি যে একটা মানে সবাই বলে যে যত স্ট্রাগল করবি তত সেখান থেকে কিছু আসবে, কিন্তু এখানে না মানে ব্যাপারটা হচ্ছে যে চেষ্টা করছে লোকজন, মানে এরকম প্রচুর আর্টিস্ট আছে যারা অসাধারণ গান লেখে গান গায়, কিন্তু সুযোগটা পায় না, বা সুযোগটা পেলেও সেখান থেকে যে একটা এক্সপেকটেশন, কারণ একজন আর্টিস্ট সে চাইবে যে শুধু সেই কাজটাই করতে, সেটা তার ড্রয়িং মানে সে আর্টের কাজ হোক, সেটা গানের কাজ হোক, সেটা যেরকম যে কোনো ক্রিয়েটিভ যে কোনো দিক হলে সে চাইবে সেটা শুধু করতে, এটা খুব একটা সম্ভব হয় না। এটা মানে আমার যদি ব্যক্তিগত কথা বলো, আমি নিজে চাকরি তার সাথে গান এইটা করতে হয়, মানে তুই যে স্বতঃস্ফূর্তভাবে সব ছেড়ে ছুড়ে গানটাকে প্রফেশন হিসেবে এখন হয়তো তুই করছিস, হ্যাঁ এখন আমি কিন্তু স্কুলে মানে মিউজিক টিচার হিসেবে রয়েছি, তো সেটা আমার চাকরি, তার সাথে আমার গান মানে বাকি তোর একটা সাপোর্ট সিস্টেম লাগছে। একদম একদম, মানে কারোর যদি ফিনান্সিয়াল ব্যাকআপ না থাকে তার পক্ষে বেশ খানিকটা ডিফিকাল্ট, মানে ওই জায়গাটাতে পৌঁছানো। হট করে কেউ দেখে মানে কারোর নজরে পড়ে গেল, ভীষণ একটা লাক বাই চান্স বা কিছু হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা ছাড়া যারা সবাই যারা রয়েছে মানে চেষ্টা করছে, সেই দিক থেকে কিন্তু বলবো যে মানে একটা সাইডের সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেম কিছু যেটা রেগুলার অ্যামাউন্ট অফ মানি দিচ্ছে, সেখান থেকে না হলে হবে না, সেটা খুব ডিফিকাল্ট। তুই তার মানে আজকে যখন গান করছিস স্টেজে, তার মানে এখনো তুই কিন্তু স্ট্রাগল করছিস। একদম হ্যাঁ, তুই স্কুলের শিক্ষকতা সেরে মানে গান শেখানো সেরে তুই হয়তো প্রোগ্রাম করতে যাচ্ছিস, একদম একদম, তাই না? তুই সকাল থেকে উঠে কনসেন্ট্রেট করতে পারছিস না যে আজকে আমার প্রোগ্রাম আছে, কারণ মাঝে বাচ্চাদের শেখাতে হচ্ছে। হ্যাঁ, এইটা একটা হিউজ মানে রয়েছে মাথায়। হ্যাঁ, ওটা একটা সবসময় বটলনেক হয়ে থাকছে। তাও ভালো বিষয়টা এটা যে আমি গানের মধ্যেই থাকছি, এটা একটা হয়। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে কেউ আইটি সেক্টরে রয়েছে বা বিপিও সেক্টরে রয়েছে, এটা আমারও ছিল একটা সময়, আমি টিসিএস এ মানে 4.5 বছর কাজ করেছি, সেটার সাথে সাথে আমি গানটা করেছি। এটা খুবই কঠিন, এটা খুবই ওই অফিসের প্রেসারের পরে একদম একদম, মানে ওই 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করবার পর মানে মাথায় আর তখন ক্রিয়েটিভিটি কিছু কাজ করে না, বরং আমার জন্য সেই সময়টাই বলছিলাম না, কোভিড এর যে সময়টা, ওইটা এসেছিল বলে হয়তো আমি পেরেছি নতুন করে ভাবতে পেরেছিস। একদম একদম কারেক্ট। আচ্ছা, একটা কথা বল, তুই তো গান পিয়নের সাথে অনেকদিন ধরে যুক্ত হয়েছিস, আমি শুনলাম, তুই বললি, দর্শকরাও শুনলেন। তো গান পিয়নের সাথে কাজ করার পরে আজকে তোর গান পিয়নের থেকে কি এক্সপেকটেশন? গান পিয়নের থেকে এক্সপেকটেশন বলতে মানে এই ভালো ভালো একটু শোজ যদি হয়, এটাই এক্সপেকটেশন, ভালো ভালো শোজ, সেটা গান পিয়ন এগিয়ে যাক, মানে গান পিয়নের সাথে আমি এতদিন ধরে রয়েছি, এত বছর ধরে রয়েছি, আগামীকালেও থাকবো, এবং গান পিয়ন আরো মানে লোকের কাছে নোন হোক, সেটা আমি আরো চাই, পৌঁছক, গান পিয়ন সবার কাছে পৌঁছক, এবং তোদের মতো শিল্পীদের হাত ধরেই আগের দিন আমরা পডকাস্ট করছিলাম গৌরবের সাথে, তুই আছিস, জ্যোতিষ্ক আছে, এই সব মানে আরো অনেক নাম আছে। গান পিয়নের মানে সবচেয়ে মানে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে গান পিয়ন নতুন যারা আসে তাদের একটা প্ল্যাটফর্ম দেয়, এবং সেটা এরকম নয় যে সেটা মানে এসো গান গাও চলে যাও, সেখানে একটা ফিনান্সিয়াল জায়গাও থাকে যেটা জেনারেলি সব জায়গায় পাওয়া যায় না, সেটা গান পিয়ন সেই জায়গাটা ভাবে। তো এটা একটা মানে এরকম যদি প্রচুর জায়গা তৈরি হয় বা গান পিয়নই যদি আরো বাড়ে, তাহলে হয়তো সেই মানে এই যে যারা স্ট্রাগল করছে তাদের একটা 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 দিক হয়তো থাকবে। ঠিক। তুই আমাদের একটা হিন্দি গান শোনা না। হিন্দি গান লাকি আলির একটা গান শোনা। ওরে শাবাশ, সবাই যেটা সবাই জানে, একদম একদম, লাকি আলি তো কোনো কথা নাই একেবারে। समझे ज़माना के दिल है खिलाना जाना है, अब क्या है दिल का लगाना नजरों से, अब
প্রবলেম আছে, মানে আমি এটা আমাকে আমার যারা মানে একদম কাছের লোকজন আর কি, এটা আমাকে বলে ওরা যে তুই লিরিক্স যদি কখনো ঠিক গেয়ে দিই না দেখে তাহলে সেটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। বলে যে তুই লিরিক্স এটা তোর একটা মানে খামতি, অ্যাজ অ্যান আর্টিস্ট তুই স্টেজ পারফরমেন্স করিস, লিরিক্সটা কিন্তু মুখস্থ রাখাটা মানে এটা তোর একটা দরকার। তো এটা আমার নেক্সট টার্গেট। তো আমি লিরিক্স আমি ভুলে যাই, খালি মনে থাকে না। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপারও। তুই যদি একবার মাথায় নিস যে আমি লিরিক্সটা ভুলছি এবার ভুলবো, তুই কিন্তু গাইছিস, গাইতে 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 ওই জায়গাটা এসে দেখবি ঠিক ভুলছিস। এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। একদম এটা আমার মনে হয় সব গায়কেরই কম বেশি এটা হয়। এটা একদম ঠিক বলেছো যে কর্ড এটার সাথে এই লিরিক্সটা দিয়ে ব্যাস ভুলে গেলাম, এটাই ভুললাম। একদম হ্যাঁ, এটা ঠিক বলেছো। এই জায়গাটাকে কারেকশন করা, জাস্ট কুল থাকা, মাথাটা ঠান্ডা রাখা, লিরিক্সটাকে মনে মনে গান শুরুর আগে একবার পুরোটা দেখে নেওয়া, বাকিটা হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। কনসেন্ট্রেশনটা মেইন জায়গা। আচ্ছা, এবার তোর ব্যক্তিগত একটা প্রশ্ন, তুই কি খেতে ভালোবাসিস? আমি খাওয়ার হচ্ছে মানে সব রকমের খাবার ভালোবাসি, মানে স্টার্টিং ফ্রম আলু সেদ্ধ ভাত টিল বিরিয়ানি। ঠিক আছে, আবার ওদিকে কন্টিনেন্টালও মোটামুটি মানে বেশ ভালোই লাগে আর কি। আলাকি ওদিকে আমাদের কি বলে মানে পর্ক বিফ সব রকমের সবকিছুই খাই। ফ্যান্টাস্টিক। কিন্তু আমার দলে তার না। হ্যাঁ, কিন্তু যেটা আমি পছন্দ করি না সেটা হচ্ছে হাঁসের ডিম। এটা আমি খাই না। কেন? হাঁসের ডিম কি দোষ করলো? তুই বলে এসে পৃথিবীর সবকিছু খেয়ে ফেললি, এখন বলছিস হাঁসের ডিম খাস না, মানে এটার কারণ কি? হাঁসের ডিমটা আমার কিরকম একটা মানে জানি না, দেখলে মানে গন্ধটা পেলেই আমার গা গুলায়। তুই তাহলে হাঁসের মাংস খাস কি? হাঁসের মাংস খেয়েছি, কিন্তু ডিমটা খাস না? ডিমটা না, হাঁসের মাংস খেতে আমার অসুবিধা। এটা তোর মনে কোথাও গেঁথে গেছে যে হাঁসের ডিমটা আর কি হতে পারে, কিন্তু আমার একটা কিরকম ওই হাঁসের ডিমের যে সাদাটা থাকে না, সেইটার দেখবে বেশ কয়েকটা লেয়ার থাকে, আমার ওটা দেখলে একটা হ্যাঁ ওটা দেখলে আমার একটু কিরকম মানে কিরকম একটা গা গোলায়। তো সেই জন্য ওই হাঁসের ডিম বাদে আমি বাকি সবকিছুই খেতে পছন্দ করি। তুই তাহলে তোর ক্যারিয়ার হিসেবে এখন গানকেই বেছে নিয়েছি, সেটাই আমরা ধরবো। হ্যাঁ, এখন মানে কি বলবো, আই এম গ্রেটফুল যে আমি এখন পুরো সকাল থেকে রাত অবধি পুরোটাই আমার গান। অসাধারণ। এবং তুই গান শেখাসও, সেই জন্য বাচ্চাদের গান শেখানোর মাধ্যমে তোর চর্চাটাও এগিয়ে যায়। একদম একদম একদম, ওটা একটা রেওয়াজ হয়, ওটা একটা রেওয়াজ হয় তোর, এটা খুব দারুণ জিনিস। তো আজকে আমরা অনেকক্ষণ গল্প করলাম, তবে একটা খুব মজার কথা বলি। এই পডকাস্টের আগে আমরা আলোচনা করছিলাম, একে অপরকে গান শোনাচ্ছিলাম অল্প অল্প, যদিও আমি ভাঙা গলায় যেটুকু পারি সেটুকু কন্ট্রিবিউট করছিলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই তো ইংরেজি গান গাস, আমার খুব একটা প্রিয় গান আছে, ইম্যাজিন। জন লেনন যেটা বহু আগে ভেবে গিয়েছিল, এবং এই গানটা শুনলে আমি খুব মোহিত হয়ে পড়ি। তার কারণ হচ্ছে এটার কথাগুলোই সেরকম, যে এমন একটা পৃথিবী যাতে কোনো বাউন্ডারি নেই, সবাই এক, কোনো জাত নেই, ধর্ম নেই, সব কিছু ছেড়ে একটাই ব্যাপার, সেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে শুধু মানুষ সবাই সবাইকে ভালোবাসছে, সবাই সবার কাছে শান্তির বার্তা নিয়ে আসছে। তো যাই হোক, এইটাই জন লেননের গানটা। সে ইমাজিন গানটা জানে কিনা ওকে জিজ্ঞেস করাতে লাফিয়ে উঠলো। তো ও আরো অনেক কিছু জানে, আজকে সময় নেই সেই জন্য আর বেশি, কারণ ওর হোটেল ক্যালিফোর্নিয়াটাও দুর্ধর্ষ গায়ক। তো ইমাজিনটা ওকে গাইতে বলাতে আমাকে বললো তোমাকে দুছত্র শোনাচ্ছি। এবার শুনে আমার মনে হচ্ছে সুরটা একটু যেন অন্যরকম, এটা কার সুর? তো শেষ করার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই যেটা গাইলি জন লেননের অরিজিনাল যেটা, তাতে তো এই সুরটা নেই, তাহলে এটা কার সুর? তো মিটমিট করে হেসে বললো, দাদা এটা আমি সুরটা দিয়েছি। আমি না সত্যি স্টান্ড হয়ে গেছি, এত সুন্দর ডিভিয়েশনটা এনেছে সুরে। আপনারা শুনুন, আমরা এই গানটা শুনতে শুনতে আজকের শো শেষ করব। আপনাদেরকে অনুরোধ করব পরের শোয়ের জন্য অপেক্ষা করার জন্য। তো আমরা ফিরে আসবো আবার গান পিয়নের মঞ্চ থেকে গান পাগল পডকাস্ট নিয়ে। আপাতত জন লেননের ইম্যাজিন, একটু টুইস্ট সুরে, সেটা আমাদের শ্রীমতী অঙ্কিতাই করেছে, আমরা শুনে দেখি।
আজকের মতো এই অবধি।